হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের 4th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য আজকে যে আমাদের কাছে টপিকটা থাকবে সেটা হলো মেজর পেপার 5-এর টপিক, এবং টপিকটা হচ্ছে রাজ্য সচিবালয়ের গঠন। ঠিক আছে, তো প্রত্যেকটা রাজ্যে সচিবালয় বর্তমান থাকে এবং সেই সচিবালয় কিভাবে গঠিত হয় সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, এবং এটা থাকবে তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপার 5-এর টপিক। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, তো অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199, এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। ঠিক আছে, এবং অ্যাপ্লিকেশনে থাকা যে আমাদের বিভিন্ন কোর্সগুলো আছে আলাদা আলাদা সাবজেক্টের, তো সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, যেটা হলো সচিবালয়ের গঠন। দেখো, রাজ্য স্তরে শাসন ব্যবস্থায় পরিচালনার মূল কেন্দ্র হলো রাজ্যের সচিবালয়। ঠিক আছে, রাজ্য স্তরে যদি শাসন পরিচালনা করতে হয় তাহলে এই শাসন পরিচালনা করার যে কেন্দ্রবিন্দুটা রয়েছে সেটা হলো সচিবালয়ের বা স্টেট সেক্রেটারিয়েট। এটি হলো রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক প্রধানের মিলনস্থল। রাজনৈতিক এবং প্রশাসনের যে প্রধানরা রয়েছে, মানে রাজনৈতিক প্রধান এবং প্রশাসনিক প্রধান, তো এই দুই প্রধানের মিলনস্থল, যেখানে সরকারি নীতি নির্ধারণ এবং তা রূপায়ণের যে নীল নকশা তৈরি বা ব্লু প্রিন্ট যেটাকে বলা হয়, তো নীল নকশা এখানে তৈরি করা হয়। ঠিক আছে, রাজনৈতিক প্রধান এবং শাসনতান্ত্রিক যে সমস্ত প্রধানেরা আছে তারা একসাথে এখানে মিলিত হয় এবং কি করে, এখানে যে যতগুলো সরকারি নীতি নির্ধারণ করা সংক্রান্ত যতগুলো টপিক রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে ওরা ব্লু প্রিন্ট তৈরি করে বা নীল নকশা কি করে কিভাবে কি কাজ করতে হবে এই সমস্ত জিনিসগুলো তারা এখানে নীতিগুলো নির্ধারণ করে থাকে। তো দেখো এর রাজনৈতিক কাঠামো কেমন আছে, যে সচিবালয় রয়েছে, তো কাঠামোটা হলো রাজনৈতিক কাঠামো, যে সচিবালয়ের শীর্ষে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো রাজ্যের যে সচিবালয়টা থাকে তার প্রধান থাকবে এখানে হলো মুখ্যমন্ত্রী। ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যের যে মুখ্যমন্ত্রী সেই হলো সচিবালয়ের প্রধান হিসেবে থাকে। প্রতিটি সরকারি দপ্তরে বা বিভাগে একজন মন্ত্রীর অধীনে থাকে। প্রত্যেকটা দপ্তর, যে সচিবালয়ের মধ্যে যতগুলো আলাদা আলাদা দপ্তর রয়েছে প্রত্যেকটা দপ্তর কোনো না কোনো মন্ত্রীর অধীনে বা আন্ডারে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে বিভাগীয় মন্ত্রী, যে বিভিন্ন আলাদা আলাদা বিভাগগুলো রয়েছে, তো এই বিভাগগুলো কি এবং কোন কোন মন্ত্রী এই সমস্ত দায়িত্বে থাকে। তো তিনি তার দপ্তরের নীতি নির্ধারণের জন্য দায়ী এবং বিধানসভার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। তো বিভাগীয় মন্ত্রী যে থাকে এই সচিবালয়ে, তো তিনি হলো কি নীতি নির্ধারণের জন্য দায়ী। ঠিক আছে, যতগুলো নীতি নির্ধারণ করা হয় তো এই নীতি নির্ধারণের জন্য কিন্তু তিনি দায়ী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী, এবং বিধানসভার কাছে জবাবদিহি করতে তিনি বাধ্য থাকেন। মুখ্যমন্ত্রী এখানে কিন্তু সমস্ত ধরনের নীতি নির্ধারণের জন্য তিনি দায়ী থাকবেন এবং বিধানসভার কাছে এই সমস্ত নীতি নির্ধারণের জবাবদিহি তাকেই করতে হবে। আচ্ছা, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী, দেখো অনেক সময় বড় দপ্তরের ক্যাবিনেট মন্ত্রীকে সাহায্য করার জন্য প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী নিয়োগ করা হয়। বড় দপ্তরে যে ক্যাবিনেট রয়েছে, ঠিক আছে, ক্যাবিনেট মন্ত্রী, তাকে সাহায্য করার জন্য আলাদা মন্ত্রীদেরকে নিয়োগ করা হয়, তাদেরকে আমরা বলবো প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। তো এটা হলো রাজনৈতিক কাঠামো। নেক্সটের আছে হলো আমাদের দ্বিতীয় নম্বরে, যেটা হলো
প্রশাসনিক কাঠামো। এবার প্রশাসনিক কাঠামোর মধ্যে দেখো সচিবালয়ের প্রকৃত কাজ পরিচালনা করেন অভিজ্ঞ আমলারা, যেটা হচ্ছে IAS অফিসার যারা রয়েছেন তারাই হলো অভিজ্ঞ থাকে, ঠিক আছে, শিক্ষিত থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত, এবং এরাই কিন্তু প্রকৃত কাজগুলোকে পরিচালনা করে থাকে, ঠিক আছে। এর স্তরবিন্যাস নিচে দেওয়া হলো, যে স্তরবিন্যাস সব থেকে উপরে যে থাকেন, ঠিক আছে, প্রশাসনিক কাঠামোর সব থেকে উপরে যিনি থাকেন উচ্চ পদস্থ কর্মচারী সচিবালয়ের, তিনি হলেন মুখ্য সচিব, ঠিক আছে, বা চিফ সেক্রেটারি। তিনি সমগ্র সচিবালয়ের প্রশাসনিক প্রধান এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা। তো সচিবালয়ের যতগুলো নীতি নির্ধারণ করা হয় তাদের বা যতগুলো পদে নিযুক্ত থাকেন সব থেকে ওপরে বা সবার প্রধান হলো মুখ্য সচিব, এবং মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন মুখ্যমন্ত্রীরও প্রধান উপদেষ্টা, ঠিক আছে। মুখ্যমন্ত্রীকেও এই যে মুখ্য সচিব যে আছে তিনি উপদেষ্টা বা পরামর্শ করে থাকেন মুখ্যমন্ত্রীর সাথে। তিনি রাজ্যের সকল সিভিল সার্ভিসের প্রধান, রাজ্যে যতগুলো সিভিল সার্ভিস রয়েছে, ঠিক আছে, সমস্ত সিভিল সার্ভিসের প্রধান হিসেবে মুখ্য সচিবকে ধরে নেওয়া হয় বা তিনি কাজ করেন প্রধান হিসেবে। নেক্সট তারপরে যিনি রয়েছেন তিনি হলেন সচিব বা সেক্রেটারি। প্রতিটি দপ্তরের প্রশাসনিক প্রধান হলেন একজন সচিব, ঠিক আছে। এবার আলাদা আলাদা দপ্তরের যে প্রধান থাকে, প্রত্যেকটা দপ্তরের তো মেন যে প্রধান তিনি থাকবেন মুখ্য সচিব, এবং প্রত্যেকটি দপ্তরের আলাদা আলাদা যে দপ্তরগুলো বিভক্ত করে দেওয়া হয়েছে সেই আলাদা আলাদা দপ্তরের যিনি প্রধান, তো তাকে আমরা বলবো সেক্রেটারি বা সচিব। তিনি সংশ্লিষ্ট মন্ত্রীকে নীতি নির্ধারণে সাহায্য করে। তো ওই সমস্ত যে অফিসটা রয়েছে বা তার যে বিভাগটা রয়েছে ওই সমস্ত বিষয়ে তিনি সেখানকার মন্ত্রীদেরকে কাজ পরিচালনা করার জন্য বা নীতি নির্ধারণ করার জন্য তিনি সাহায্য করে থাকেন। আচ্ছা, তারপরে রয়েছে অতিরিক্ত বা যুগ্ম সচিব, ঠিক আছে, বা অ্যাডিশনাল অথবা জয়েন্ট সেক্রেটারি। এবার জয়েন্ট সেক্রেটারি কি, দেখো বড় দপ্তরের ক্ষেত্রে সচিবকে সাহায্য করার জন্য এই পদের অধিকারীরা থাকেন, ঠিক আছে, বড় যেই সমস্ত দপ্তরগুলো রয়েছে, ঠিক আছে, তো সেই সমস্ত দপ্তরে কি হয় সচিবকে সাহায্য করার জন্য, ঠিক আছে, তার কাজে সাহায্য করার জন্য তার আন্ডারে একজন উপসচিবকে বা অতিরিক্ত সচিবকে নিযুক্ত করা হয়ে থাকে। তারপরে রয়েছে ডেপুটি সেক্রেটারি বা উপসচিব। এরা সাধারণত নির্দিষ্ট কিছু শাখার দায়িত্বে থাকে, ঠিক আছে, প্রত্যেকটা যে দপ্তর রয়েছে সেই দপ্তরে আলাদা আলাদা শাখা বা ব্রাঞ্চে বিভক্ত করে দেওয়া হয়। তো এই উপসচিব যারা রয়েছেন তারা হলো ওই আলাদা আলাদা ব্রাঞ্চের দায়িত্বে থাকে, সেই ব্রাঞ্চের যতগুলো কর্তব্য কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো দেখাশোনা করার দায়িত্বে থাকে হলো উপসচিব বা ডেপুটি সেক্রেটারি। তারপরে রয়েছে কি অবর সচিব বা আন্ডার সেক্রেটারি। দপ্তরের দৈনন্দিন কাজে তদারকি এবং নথিপত্র পরীক্ষা করার জন্য এদের নিযুক্ত করা হয়ে থাকে, ঠিক আছে। প্রত্যেকটি দপ্তরের প্রতিদিনে কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, তো এই সমস্ত কাজকর্মে তদারকি করা এবং নথিপত্র পরীক্ষা করার দায়িত্বে যাদেরকে অ্যাপয়েন্ট করা হয় তারা হলেন আন্ডার সেক্রেটারি। তো এটা হলো প্রশাসনিক কাঠামো। নেক্সট রয়েছে দাপ্তরিক বা শাখা বিন্যাস। এবার এখানে শাখা আলাদা আলাদা শাখার মধ্যে পুরো যে সচিবালয় আছে, ঠিক আছে, সেটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে। একটি দপ্তরের প্রশাসনিক কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য আরও কিছু স্তরে এদেরকে বিভক্ত করা হয়ে থাকে। তো এই স্তর হলো প্রথম যেটা হলো বিভাগীয় আধিকারিক, ঠিক আছে, বা সেকশন অফিসার। এখানে কি হয় একটি নির্দিষ্ট সেকশন বা শাখার ইনচার্জ, ঠিক আছে, যে আলাদা আলাদা সেকশনে ডিভাইড করা হয়েছে পুরো সচিবালয়টাকে, ঠিক আছে। এবার একটি আলাদা আলাদা যে সেকশনগুলো রয়েছে বা বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো যে ইনচার্জ থাকে তিনি থাকবেন এই বিভাগীয় আধিকারিকের আন্ডারে, ঠিক আছে। নেক্সট হলো সহকারী বা অ্যাসিস্ট্যান্ট। কি দেখো অ্যাসিস্ট্যান্ট হলো উচ্চতর এবং নিম্নতর দুই স্তরের সহকারী থাকেন, ঠিক আছে, এবং এরা মূলত নথিপত্র রক্ষণাবেক্ষণ এবং ড্রাফটিং এর কাজ করে থাকে। তো উচ্চতর এবং নিম্নতর যে দুই স্তর রয়েছে সেই দুই স্তরের মধ্যে সহকারী হিসেবে কাজ করে থাকেন, এবং যতগুলো নথিপত্র রয়েছে এই নথিপত্রদেরকে রক্ষণাবেক্ষণ করা বা রক্ষা করে রাখা, ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় সামলে রাখা, এবং ড্রাফটিংয়ের যতগুলো কাজ রয়েছে তো এই ড্রাফটিংয়ের কাজগুলো এই সহকারী বা অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তারা এই সমস্ত কাজগুলো করে থাকেন।
তারপরে রয়েছে টাইপিস্ট এবং স্টেনোগ্রাফার। ঠিক আছে, এবার টাইপিস্ট বা স্টেনোগ্রাফার বলতে কথাটা সবাই খুব পরিচিত তোমরা। তো যেমন কি চিঠিপত্র এবং নথির প্রতিলিপি তৈরি করার জন্য এই সমস্ত পদে হচ্ছে নিয়োগ করা হয়ে থাকে। ঠিক আছে, টাইপিস্ট বা স্টেনোগ্রাফার পদে। নেক্সট হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মী। এবার চতুর্থ শ্রেণীর কর্মী বা যেটা আমরা বলে থাকি গ্রুপ ডি এর কর্মী। ঠিক আছে, তো এরা কি কাজ করে? এরা হলো ফাইল আদান প্রদান এবং দাপ্তরিক অন্যান্য সাধারণ যে কাজগুলো রয়েছে, তো এই সাধারণ কাজগুলোকে উচ্চপদস্থ কর্মচারীদের সাহায্যে, ঠিক আছে, এবং যতগুলো ফাইল আদান প্রদান করার জন্য এবং বাকি ছোটো মোটো কাজে উচ্চপদস্থ কর্মচারীদের সাহায্যে এই সমস্ত শ্রেণীর কর্মীদেরকে নিযুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে রয়েছে কি সচিবালয়ের কার্যাবলীর সংক্ষিপ্ত সারমর্ম। তো সচিবালয়ে কি কি কাজকর্মগুলো হয়ে থাকে? তো দেখো এখানে টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি 4 ধরনের কাজ রয়েছে। তো প্রথম যেই কাজটা হলো নীতি নির্ধারণ করা। ঠিক আছে, তো নীতি নির্ধারণ করা হলো সচিবালয়ের প্রধান কাজের মধ্যে পড়বে। এখানে কি নীতি নির্ধারণ করে থাকে? দেখো, মন্ত্রীকে তথ্য এবং যুক্তি দিয়ে সরকারি নীতি তৈরিতে সাহায্য করে। মন্ত্রী যে বা এখানে প্রত্যেকটি রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন, তো তাকে বিভিন্ন ধরনের নথি বা যুক্তির মাধ্যমে নীতি নির্ধারণের জন্য সাহায্য করে থাকেন। তো এটা থাকবে তার প্রথম কাজের মধ্যে একটা। দ্বিতীয় নম্বরে রয়েছে সমন্বয় সাধন করা। ঠিক আছে, এবার এখানে দেখো সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের সামঞ্জস্য বজায় রাখা। ঠিক আছে, সরকারের কিন্তু যে কোনো এক ধরনের অফিস বা দপ্তর থাকে না, বিভিন্ন আলাদা আলাদা ধরনের বা আলাদা আলাদা কাজের বিভিন্ন ধরনের দপ্তর থাকে। তো প্রত্যেকটা দপ্তরের মধ্যে সঠিকভাবে যাতে সুশৃঙ্খলভাবে কাজকর্ম হয়ে থাকে বা হতে পারে, তার জন্য প্রত্যেকটা দপ্তরের মধ্যে সুসামঞ্জস্য বজায় রাখার কাজ এখানে সচিবালয়ে হয়ে থাকে। তৃতীয় নম্বরে হলো বাজেট নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ। দেখো, দপ্তরের জন্য প্রয়োজনীয় অর্থের বরাদ্দ এবং ব্যয়ের তদারকি। কোন দপ্তরে কি পরিমাণে বা কতটুকু পরিমাণে অর্থের প্রয়োজন হবে, তো এই সমস্ত তদারকি করা বা কতটা অর্থ বরাদ্দ করা হবে বা সেকশন করা হবে, এই সমস্ত কাজের দায়িত্ব কিন্তু সচিবালয় করে থাকেন। এবং লাস্টে যেটা রয়েছে আমাদের কাছে সেটা হলো আইন প্রণয়ন করা। এখানে আইন প্রণয়ন করার মধ্যে কি রয়েছে? দেখো, বিধানসভায় পেশ করার জন্য বিল বা খসড়া আইন প্রস্তুত করা হয়। তো বিধানসভায় যে আইনটা প্রস্তুত করা হয়, ঠিক আছে, তো সেই আইনটা সবার প্রথমে কিন্তু সচিবালয় থেকে খসড়া বা বিল হিসেবে প্রস্তুত হয় এবং সেই বিলটা তারপরে বিধানসভায় গিয়ে উপস্থিত বা সেখানে পেশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।